আসসালামু আলাইকুম। মাইলস্টোন দুর্ঘটনা, মিরপুরের আগুন, চট্টগ্রামে আগুন, এর পরবর্তীতে আজকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন। টোটাল ৪ টা দুর্ঘটনা ঠিক কিছুদিন পর। আর গত কয়েকটি লাস্ট ৩ টি আগুনের দুর্ঘটনা একদম খুবই রিসেন্ট। আর আজকেরটা তো আজকেই। তো এই সব কিছু আপনি যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন, হয়তো খুব ভালো করে দেখা লাগবে না। যদি আপনি নরমালি চিন্তা করেন যে এর মধ্যে কি কোনো প্যাটার্ন নাই? হ্যাঁ, আপনি অবশ্যই একটা প্যাটার্ন দেখতে পারবেন। আপনি যদি নরমালি চিন্তা করেন যে আ কি জন্য এগুলো হচ্ছে আর কোন ফ্রিকোয়েন্সি মেইনটেইন করে আর কোন জায়গায় হচ্ছে, আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি কিছু জিনিস আপনাদেরকে আ স্মরণ করাই দিই। যখন বাংলাদেশের ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতন হলো, শেখ হাসিনার পতন হলো, আওয়ামী লীগের পতন হলো। তো পতন হওয়ার পরে বাংলাদেশে আসলো অন্তর্বর্তী সরকার, যেটি আ যেই ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে প্রধান, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু শেখ হাসিনার ওয়ান অফ দি আ এনিমির সবচেয়ে খারাপ এনিমি, ওয়ার্স্ট এনিমির মতো ছিল। তো আসলো সরকার প্রধান হিসেবে ছাত্র জনতার আ আপনার প্রস্তাবের ভিত্তিতে। আসার পরে তার কিছু সংস্কারের ক্রাইটেরিয়া ছিল। এই সরকারটা মূলত আসছেই হচ্ছে সংস্কারের ক্রাইটেরিয়া নিয়ে। আর এই যে পলাতক ফ্যাসিস্ট যে গেল, আর তার নেতাকর্মী সহ, আ যুবলীগ, ছাত্রলীগের নেতা সহ সবাই কিন্তু গেছে কোথায়? গেছে ইন্ডিয়াতে। এবার জুলাই চার্টার অথবা জুলাই সনদে কী ছিল, অথবা অন্তর্বর্তী সরকারের কী প্রস্তাবনা বা কী কাজ, সেগুলো আমি একটু শর্টে বলি। জুলাই সনদ বাস্তবায়ন, ফ্রি ফেয়ার ইলেকশন একটা কাজ। তারপর আইন বা বিচারিক সংস্কার, অথবা আপনি সন্ত্রাসী বেসামরিক আইনগুলো সংশোধন, অথবা সাইবার আইনগুলো সংশোধন, এগুলো। তারপর সংবাদ মাধ্যমের স্বাধীনতা, পুলিশের সংস্কার। তারপর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের যেই এই নির্মাণটা জাপানকে দেওয়া। আপনার চট্টগ্রামের যে বে টার্মিনাল, এই বে টার্মিনালটা নির্মাণ। তারপর ফরেন পলিসি বা বেশ কিছু বিদেশি নীতির চেঞ্জেস। আর আরেকটা মেজর প্রকল্প ছিল হচ্ছে তিস্তা। এখন খেয়াল করে দেখেন, এই সবগুলো প্রজেক্টই কোনোভাবে আপনার ইন্ডিয়ায় ইনভলভমেন্ট আছে। ইন্ডিয়ার সাথে ইনভলভমেন্ট আছে সবগুলো প্রজেক্টই। আপনি যখনই বাংলাদেশের কথা বলবেন, বাংলাদেশের ডেভেলপমেন্ট বলবেন, অথবা আপরাইজিং বলবেন, অথবা বাংলাদেশের ডাউনফল বলবেন, বাংলাদেশের সাথে সবসময় ইন্ডিয়া আসবে। কারণ ইন্ডিয়া বাংলাদেশের ৩ কোণায় আছে। আর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের আগে পরে সব কিছুতে বাংলাদেশের পুরো জাতির একটা কথা নিলে তার মধ্যে ইন্ডিয়া কোনোভাবে না কোনোভাবে অ্যালাইন হয়ে যায়। আর যখন কথা আসতেছে জুলাই পরবর্তী এই বিষয়টা নিয়ে, তো তখন তার মধ্যে ইন্ডিয়া ম্যাসিভলি আসে। কারণ যে বাংলাদেশের কাছে আন্তর্জাতিক একটা অপরাধী, আন্তর্জাতিক একটা সন্ত্রাসী দলের মিনিস্টার অথবা সরকার প্রধান ছিল, যাদেরকে বাংলাদেশের সাধারণ জনগণ উৎখাত করে আ ক্ষমতা থেকে নামাইছে, তাকে আমাদেরই পাশের দেশ আশ্রয় দিছে। মানে এটা একটা বড় পয়েন্ট। এরপর একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাংলাদেশ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের এর আগে বাংলাদেশের যেকোনো প্রজেক্টে একদম বাঁধা ধরা নিয়ম ছিল যে বাংলাদেশের পলিসির মধ্যে যেকোনো প্রজেক্টের মধ্যে ইন্ডিয়ার ইনভলভমেন্ট থাকবেই। যেকোনো রোডের প্রজেক্ট হোক, যেকোনো ব্রিজ, আপনার যেকোনো নিউক্লিয়ার প্রজেক্ট, যেকোনো ইলেকট্রিসিটি প্রজেক্ট, যেকোনো কিছুতে, যেকোনো কিছু, রেল প্রজেক্ট, সব কিছু বাংলাদেশ কী করতো? হয়তো ইন্ডিয়ার কাছ থেকে এক্সপোর্ট করতো, ইম্পোর্ট করতো, ইন্ডিয়ার সাহায্য নিত, অথবা ইন্ডিয়ার আপনার ইনস্ট্রাকশন শুনতো, অ্যাডভাইস শুনতো, এরকম টাইপের সব কিছুর মধ্যে ইন্ডিয়া ইনভলভ ছিল। এখন অন্তর্বর্তী সরকার আসার পরে যে ঘোষণাটা দিল যে আমরা বহুমুখীকরণ করবো সবগুলো প্রজেক্টে, যেমন আমাদের তিস্তা প্রকল্প দেওয়া হয়েছে আপনার জাপানকে। তারপর চট্টগ্রাম বে টার্মিনাল, ওটা কমপ্লিট হয়েছে। ওটার কাজগুলো ভিন দেশের মানুষজন করছে। কিছু প্রজেক্টে থাইল্যান্ড কাজ করছে, কিছু প্রজেক্টে সিঙ্গাপুর কাজ করছে। তারপর বাংলাদেশ নেভিকে বাংলাদেশ শিপইয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে অনেকটা। তারপর বাংলাদেশ আর্মি এখন অনেকগুলো প্রজেক্টে কভার করছে, যেমন রোড কনস্ট্রাকশন, এগুলো তো আর্মি সবসময় রেগুলার করে। আর ফরেন পলিসি যেটা, যে এর আগে একদম বাঁধা ধরা চাপা ফরেন পলিসি ছিল আমাদের ভারতের সাথে, সেটা একটু না একটু চেঞ্জ করা হয়েছে। তিস্তা তিস্তা প্রকল্পটা দেওয়া হয়েছে চায়নাকে, অথবা দেওয়া হতে চাচ্ছে চায়নাকে ফুললি, কিন্তু এটা আমাদের হওয়ার কথা ছিল ইন্ডিয়ার সাথে। মোংলা বন্দরও চায়নার সাথে আমাদের লাইন করে করা হচ্ছে। তারপর আমাদের সামরিক যে শক্তি বৃদ্ধির জন্য টার্কি অ্যান্ড চায়নার সাথে আপনার এলআই ফোর্স হিসেবে এলাই করে কাজ করার কথা চলতেছে। তারপর চায়নার জন্য ডেডিকেটেড একটা ইপিজেড দেওয়া হচ্ছে। তারপর সবচেয়ে রিসেন্ট যেটা, সেটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে থার্ড টার্মিনালটা, সেই থার্ড টার্মিনালটা কিছুদিন আগে একদম 100% অ্যাকুরেট হিসেবে সার্টিফিকেট পেয়েছে। এখন দেখেন, এই যে জিনিসগুলোর মধ্যে তিস্তা প্রকল্প বলেন আপনি, বন্দর বলেন, রেল প্রজেক্ট বলেন, তারপর সরকারি যে কোনো প্রজেক্ট বলেন, রাস্তার প্রজেক্ট বলেন, এয়ারপোর্ট বলেন, সব কিছুর মধ্যে, অথবা সামরিক শক্তির মধ্যে, সব কিছুতে দেখবেন বাংলাদেশ যত উন্নতি করবে, তত কাদের জন্য লস? ইন্ডিয়ার জন্য লস। বাংলাদেশের 4টা দেশ থেকে কমব্যাট এয়ারক্রাফট কেনার কথা চলতেছে, বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির কথা চলতেছে। আর ইন্ডিয়ার সকল কন্টেন্ট ক্রিয়েটার প্লাস সরকারও একদম ওপেনলি বলে যে বাংলাদেশের এসব নাকি তাদের জন্য একটা হুমকি স্বরূপ, তারা তাদেরকে হুমকি স্বরূপ দেখে। আবার তারাই বলে যে ইন্ডিয়ার সরি তারাই বলে যে বাংলাদেশে যে রংপুরের যে চিকেন নেক অথবা চট্টগ্রামের চিকেন নেক দখল করে নেবে, এসব তারা পাবলিকলি যেই ইন্ডিয়ান প্রফেসর আছে কয়েকটা, তাদের ইউটিউব চ্যানেল আছে, ইন্ডিয়ার তো অনেক এডটেক চ্যানেল আছে, তো তাদের মধ্যে ম্যাক্সিমাম অনেকজনকেই আমি ওপেনলি বলতে শুনছি যে
তারা তাদের পরবর্তী প্রজন্মকে শিখাচ্ছে যে কিছু করলেই বাংলাদেশকে খোঁড়া করে দেওয়া হবে, তাদের গলা কেটে নেওয়া হবে, অথবা তাদের যে চিকেন নেক আমাদের ফেনীর যে জায়গাটা, এর মধ্যে আরও কিছু ইনক্লুড আছে, সেগুলো হচ্ছে বাংলাদেশের ক্যান্টনমেন্ট নিয়ে অনেকগুলো আপনার কাজ করা হয়েছে, ইন্ডিয়ার অনেকগুলো ইপিজেড বাতিল করা হয়েছে, অনেকগুলো প্রজেক্ট বাতিল করা হয়েছে, যেমন যে আপনার সুতার প্রজেক্টটা বাতিল করা হয়েছে, ইলিশ, তারপর অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। তো বাংলাদেশ যে কোনো সময় সেই তখন থেকে এখন পর্যন্ত যত উন্নতি করতে চাই, অথবা যত ভালো কাজ করতে চাই, অথবা শুধুমাত্র ইন্ডিয়ামুখী না হয়ে অন্যান্য দেশের বৈচিত্র্যকরণ, অন্যান্য দেশের সাথে অ্যালাই করে একটু শক্তিশালী হতে চাই, একটু ওয়েল অর্গানাইজড হতে চাই, তো তখনই দেখি আমাদেরকে ইন্ডিয়া বাধা দেয়। এখন রিসেন্ট যেই ঘটনাগুলো দেখতেছেন, বাংলাদেশের অলমোস্ট সবগুলো পার্টি, আপনি ইসলামিক দল বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, সবগুলো পার্টি অলমোস্ট এখন ইন্ডিয়া বিরোধী হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের জনগণ তো ইন্ডিয়া অবশ্যই বিরোধী, এটা তো আর বলার কিছু মানে রাখে না। এখন বাংলাদেশের একটা পাগল বুঝবে যে বাংলাদেশের জন্য কোন দেশটা কল্যাণকর আর কোন দেশটা তাদের ক্ষতি চায়। আপনি ইন্ডিয়ার স্ট্র্যাটেজি দেখবেন, তাদের স্ট্র্যাটেজি হচ্ছে একটা চাওয়ালা তো এমনি এতদিন ক্ষমতায় বসে থাকতে পারে না, তাই না? চাওয়ালার স্ট্র্যাটেজি কি? যে কোনো কিছুতে ধর্মীয় একটা দাঙ্গা বাঁধে যায়, আর মানুষকে হচ্ছে ওই ধর্মীয় দাঙ্গার ভয় রাখা, যে অপোজিশন যে ধর্ম অথবা অপোজিশন যেই দেশ, অপোজিশন যে পার্টি, সেই পার্টি তোমাদেরকে চাপায় রাখতে পারে। আর এই ভয়টা দেখানোর পরে তাদেরকে আশ্বস্ত করা হয়, যদি আমাকে ভোট দাও অথবা আমাকে নির্বাচন করা হয়, তাহলে সেই তাদের থেকে আমি তোমাদেরকে সেফটি দিব অথবা রক্ষা করবো। কিন্তু আপনি আবার চিন্তা করে দেখবেন যে ইন্ডিয়ার যত সমস্যা, তারা সব নিজেরাই ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করে রাখে, যেন তাদের জনগণ ওই সমস্যার মধ্যেই থাকে। ওই সমস্যাগুলো ইন্ডিয়া সবসময় কন্টিনিউ করে, আর তাদের ওই সেম বিজেপি অথবা নরেন্দ্র মোদী সবসময় ক্ষমতা আসে একটা লুপ হোলের মধ্যে ইন্ডিয়ার সব কিছু। ইন্ডিয়ায় কিছুদিন পরপর দেখবেন যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগে, কিছু একটা ঘটনা ঘটে। এই যে আফগানিস্তানের মাঝখানে আছে পাকিস্তান, এই আফগানিস্তানকে এত সাহায্য, এত অর্গানাইজ করার কারণটা কি? কারণটা শিওরলি সবাই জানে, ক্রিকেটে, তারপর ইনফ্রাস্ট্রাকচারে, সব কিছুতে অর্গানাইজ করার কারণ কি? আপনি একটা জিনিস দেখেন, যারা জিও পলিটিক্স অথবা ইন্টারন্যাশনাল পলিটিক্স অথবা আপনার সাউথ এশিয়ার মানে যারা রিসেন্ট খবরগুলো রাখেন, তারা জানেন যে আমেরিকা যখন তখন যে কোনো দেশের উপর স্যাংশন দেয়, ইন্ডিয়া, চায়না, বাংলাদেশ, সবার উপরেই মোটামুটি স্যাংশন দেয়। তো আমেরিকার সাথে এখন নরেন্দ্র মোদীর সম্পর্ক একটু খারাপ হচ্ছে। তো আফগানিস্তান থেকে কিন্তু আমেরিকানরা চলে গেছে, আফগানিস্তানের বাগরাম ঘাঁটি আমেরিকা দখল করতে চাচ্ছে ট্রাম্পের সাথে মোদির সম্পর্ক খুবই খারাপ। এই জন্যে এখন মোদি চাচ্ছে যে ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে কোনো ঝামেলা না করে, এখন আফগানিস্তানের সাথে সম্পর্ক একটু বাড়ায়, আর ওদিকে পাকিস্তানকে চাপে রাখতে। আর এদিকে কন্টিনিউয়াসলি একটার পর একটা বাংলাদেশে এক একটা যে অঘটন ঘটতেছে, আপনি খেয়াল করে দেখবেন। এই কয়েকদিন পরে, মানে রিসেন্টলি খুব লাগাতার দাঙ্গা, সংঘর্ষ, আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, এগুলো তো আছেই। এর পাশাপাশি ধর্ষণ, হত্যা, তারপর বর্ডারে ক্রসফায়ার, বর্ডারে হচ্ছে জোরপূর্বক আমাদেরকে বাংলাদেশিদের পুশিং করা, ইন্ডিয়ানদের বাংলাদেশি বলে, এসব ঘটনাগুলো দেখবেন একদম ফ্রিকোয়েন্টলি, এগুলো একদম ফ্রিকোয়েন্টলি। তো এখান থেকে বোঝার কি আছে? বোঝার কাহিনীটা হচ্ছে যে প্যাটার্নটা দেখতেছেন, যে এই যে ফ্রিকোয়েন্টলি একটার পর একটা একদম সুপরিকল্পিত মনে হচ্ছে যে এটার পর এটা হওয়ার সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে, যে আজকে হিন্দু মুসলিমের একটা দাঙ্গা বাঁধবে, আজকে একটা হিন্দু ছেলে মুসলিম একটা মেয়েকে ধর্ষণ করবে, কালকে ওখানে আগুন লাগবে, কালকে এয়ার ক্র্যাশ হবে, কালকে এইটাতে আগুন লাগবে, কালকে বেটারমিনালি হবে। আবার এই ভিডিওটা করার ঠিক 10 মিনিট আগে আমি একটা খবর পেলাম, সেটা হচ্ছে 1200 টন যাত্রীবাহী একটা জাহাজ ডুবে গেছে। মানে ক্যান ইউ ইমাজিন যে সব কিছু একদম মানে ক্যাজুয়াল এমনি হচ্ছে, এমনি কোনো কারণ ছাড়া এমনি। আপনারা দয়া করে ইউনাইটেড হন, কারণ আপনাদের এই যে সেপারেশন, এই যে আমাকে নির্বাচন দাও, এই দল এই আন্দোলন লাগছে, স্টুডেন্ট আন্দোলন করতেছে, আপনি নিজে চিন্তা করেন, আপনি যদি যে কোনো, আপনি যে আমার কথাগুলো যে শুনবেন, সে যদি র্যান্ডম যে কোনো কেউ যদি আপনি সরকার প্রধান হতেন, আচ্ছা সরকার একটা দেশ সামলানো কি এত সহজ? আপনি বেশি না, আপনার নিজের বাসায় পরিবারে কয়জন মেম্বার থাকে, তো পরিবার সামলাইতে আপনার কীরকম লাগে? আপনার কাছে যদি কোটি কোটি টাকা থাকে, তো আপনি পরিবার কেমনে সামলান? যার কাছে কোটি টাকা আছে, তার পরিবারের খরচও এরকম, সবার লাখ লাখ টাকা লাগে, তার গাড়ির মেনটেন্স লাগে, বাড়ির মেনটেন্স লাগে, ইএমআই লাগে, অফিস সামলানো লাগে, অনেক কিছু। তো একটা দেশ সামলানো একটা মানে এরকম ব্যাপার না, একটা যে মুড়ি মাখানোর মতো ব্যাপার না, যে মুড়িতে গুড় দিলাম আর মাখাই খাই ফেললাম, মোয়া বানাই, এরকম একটা হাতের মোয়া না। আপনি এমন একটা দেশের প্রধান আসছে, যেই দেশটাকে এত বছর ধরে মুক্তিযুদ্ধ আর এইসব বংচং কাহিনী দিয়ে একদম চুষে খাওয়া হয়েছে, আরেকটা দেশকে সব, এই দেশের প্রোডাক্ট আরেকটা দেশকে সাপ্লাই করা হয়েছে মুক্তিযুদ্ধের কথা বলে, যে তাদের সাহায্য করার কথা বলে, এই দেশে তাদের হাজারটা প্রজেক্ট দিয়ে রাখছে উইদাউট এনি বেনিফিট, কোনো আউটপুট ইনপুট ছাড়া, কোনো আপনার দুতরফা সুবিধা ছাড়া, একতরফা যে সুবিধা দিয়ে রাখছে। এই যে এত হাজার কোটি টাকা লুট, যেই হাজার কোটি টাকা লুট দিয়ে আমরা প্রায় 2700 ফাইটার জেট, মানে বিলিয়ন ডলার যে পাচার হয়েছে। এই দেশটার অর্থনীতি কীরকম ছিল? এই দেশের রিজার্ভ 4 বিলিয়ন না কত জানা ছিল, আমার এক্স্যাক্টলি মনে হচ্ছে না। এইরকম অবস্থা থেকে উইদাউট এনি ডাউট যে বাংলাদেশের আজ পর্যন্ত যত সরকার আসছে, সেই সরকারগুলো সবচেয়ে বেশি
জিয়াউর রহমানের আমলের পর থেকে বলি, এরপর থেকে যারা আসছে সব সব সরকারের মধ্যে এই সরকার সবচেয়ে বেশি অনেস্ট। আপনি বলেন এই সরকার সবচেয়ে হচ্ছে কি বিচার করতে পারতেছে না, এই সরকারের আমলে মারামারি হচ্ছে, ধর্ষণ বেশি হচ্ছে। এটার কারণ আছে, এইগুলো কারণ আপনিও খুব ভালো করে জানেন, আমি খুব ভালো করে জানি, কিন্তু আপনাকে এটা স্বীকার করতে হবে যে এই সরকার সবচেয়ে বেশি যোগ্য ছিল আর এই সরকার সবচেয়ে বেশি কাজ করতেছে। আপনি রিফর্ম দেখেন, যে সব রিফর্ম করতেছে সেসব সব পাবলিক দিয়ে দিচ্ছে, একটা দলের অপিনিয়ন সব পাবলিক দিয়ে দিচ্ছে, তারা কী করবে সব পাবলিক সবগুলো দলের মতামত নিয়ে করতেছে। তো এইরকম আপনাদেরকে ফ্রিডম অফ এক্সপ্রেশন এর আগে কোন পলিটিক্যাল পার্টিটা দিছিল? এই যে আমি একটা প্রথম দিকে আমার একটা পয়েন্টে বলছিলাম যে এই যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আচ্ছা এর আগে আপনি সরকারের আলোচনা করে অথবা সমালোচনা করে আপনার কি মনে পড়ে যে আপনি রিক্সায় বসে একটা কথা বলার সাহস পাইতেন, অথবা কোনো মেট্রো রেলে অথবা কোনো গাড়ি ঘোড়াতে? অনেস্টলি বলেন তো। আমি দেখছি মানুষজন কথা বলার সাহসই পেতেন, ইভেন ঘরের মধ্যে মানুষ কথা বলতে খুব আস্তে, যে কখন কোন নেতা শুনে ফেলে না, কখন কোন নেতা কোন শুনে ফেলে, আমার তো অবস্থা খারাপ, একবার শুনলে মরছি আমি আমি আয়না করে। এইরকম টাইপের ছিল। আর এখন আপনি সরাসরি সরকারের অফিসিয়াল পেজে গালি দিচ্ছেন, ডাইরেক্ট বাংলা ভাষায় গালি দিচ্ছেন। আর এই গালি দেওয়ার ম্যাসিভ 90% মানুষজনই হচ্ছে লীগের, যারা ফ্যাসিস্টের দোসর ছিল। তো লাস্ট মেসেজ এটাই যে আপনারা পয়েন্টগুলো বুঝেন। এই যে ২ দিন পর এক একটা হুজুরের পিছনে লাগা হচ্ছে, ২ দিন পর এক একটা মাওলানার পিছনে লাগা হচ্ছে, ২ দিন পর একটা ধর্ম নিয়ে আরেকটা ইস্যু ক্রিয়েট করতেছে। এই ধর্ম নিয়ে ইস্যু কিন্তু অনেক চেনা পরিচিত একটা জিনিস। সেই হায়দ্রাবাদ, ইন্ডিয়ার হায়দ্রাবাদ জোরপূর্বক দখল করা থেকে শুরু। এটা কিন্তু ১৯৬০ সালের অনেক আগের কাহিনী। ভারত পাকিস্তান ওই যুগের থেকে শুরু হয়ে আসছে তাদের এই ধর্ম নিয়ে যে পলিটিক্সটা। তো এই ধর্ম নিয়ে পলিটিক্সটা আপনারা বোঝা শিখেন। আপনারা যত এনসিপি, বিএনপি, জামাত, শিবির, তারপর ছাত্রদল, আপনারা নিজেরা অভ্যন্তরীণভাবে যত বেশি মারামারি করবেন, কেওসে থাকবেন, যত বেশি আন্দোলন করবেন, যত বেশি বিশৃঙ্খলা করবেন, যত বেশি ফেসবুকে এসে মারামারি করবেন, তত লাভ কার? লাভ আপনাদের না, আপনাদের কোনো কিছুই হচ্ছে না। উল্টো আপনি আপনার সরকারের কাজ করাগুলো কঠিন করে দিচ্ছেন। আপনি আপনার সরকারের যেই উন্নয়ন, যেই ধারাটা আরও স্লো করে দিচ্ছেন। এই ২ দিন পর এক একটা সিলি বিষয় নিয়ে আন্দোলন করতেছেন। ২ দিন পর এটা স্বাধীনতা, ওইটা স্বাধীনতা দিয়ে আন্দোলন করতেছেন। কিন্তু আপনার কাজের কাজ কিছু হচ্ছে না। সরকারের উপর লোড বাড়তেছে, প্রশাসনের উপর লোড বাড়তেছে, আর্মির উপর লোড বাড়তেছে, সবার উপর লোড বাড়তেছে। আর এই যে মাঝখানে যে দুর্বৃত্তদের এইসব দুর্বৃত্তর কাহিনী, এইসব ধর্ষণ, হত্যা, তারপর খুন, জখম, তারপর আগুন লাগা, ব্লাস্ট হওয়া, এরকম কাহিনীগুলো তো অটোমেটিক হচ্ছে না। একটা বুঝতে হবে আপনাদেরকে, একটা সিকোয়েন্স মেনটেন করে, সব কিছু একটা সিকোয়েন্স মেনটেন করে হচ্ছে। বাংলাদেশে এমন একটা পলিটিক্যাল পার্টির সাপোর্ট আছে, অনেক বড় একটা সাপোর্ট আছে, তারা আছে, প্লাস একটা পুরো এত বড় একটা দেশ তাদেরকে সাপোর্ট দিচ্ছে তাদের ইন্টারনাল ইস্যুর জন্য। যে বাংলাদেশের আইনে আন্তর্জাতিক একজন অপরাধী, তাকে আশ্রয় দিয়ে রাখছে এতদিন পরে, আর কিছুদিন পর ফোন কল, এটা ওইটা ভাইরাল হয়, এটা একটা দিক নির্দেশনা দেয়, ওদেরকে মারো, এদেরকে ধরো, এখানে গ্যাঞ্জাম লাগাও, ওখানে কেউ সৃষ্টি করো। এটা আপনাদেরকে বোঝা উচিত। এখন টাইম না যে আপনারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি কোলাহল, নিজেরা নিজেদের মধ্যে আমাকে নির্বাচন দাও, আমাকে ভোট দাও, আমাকে এত আসন দাও, আমাকে এটা দাও। একটা যখন সরকার নিরপেক্ষভাবে কাজ করবে তাকে সময় দেওয়া লাগে। এই যে এত বড় একটা ড্যামেজ একটা টাইমের মধ্যে একটা সরকার আসছে, তাকে কই আমরা হেল্প করবো তা না, ওই পার্শ্ববর্তী দেশ একটা ক্যাos সৃষ্টি করার চিন্তা করতেছে, আমরা তাতে আরও কী করতেছি, তাদেরকে হেল্প করে দিচ্ছি বেশি। আমরা নিজেদের মধ্যে ইউনাইটেড না থেকে তাদেরকে আরও হেল্প করতেছি, আমাদের নিজেদের মধ্যে ঝামেলা করে, নিজেদের মধ্যে মারামারি করে, নিজেদের মধ্যে ২ দিন পর একটা সেলিব্রেশনে আন্দোলন করে। প্লিজ ডোন্ট দিস, অ্যান্ড প্লিজ accept the reality, please accept the socio-economic stability and situation in your country, and please don't do any other chaos. আর ইউনাইটেড থাকেন। আপনি অ্যাট লাস্ট আপনি বাংলাদেশি। সকল ধর্মের উপরে তার আগে রাষ্ট্র, প্রথমে তার রাষ্ট্র আসে। যে মনে করেন এখন আমি আপনাকে একটা সিম্পল আরেকটা জিনিস বোঝাই, যদি এখন বাংলাদেশের উপর পাকিস্তান অ্যাটাক করে, তো আপনি কী করবেন? আপনি কি বসে থাকবেন অ্যাটাক করে গুলির মার খাবেন? সাপোজ টু বি বলতেছি আর কি। না, আপনি কী করবেন? আপনি কাউন্টার দিবেন, কারণ আপনার ধর্মে বলা আছে যে আপনার দেশ সবসময় আগে। তো আপনি পাহাড়ে এটা হচ্ছে, ওখানে ওটা হচ্ছে, সমতলে এটা হচ্ছে, ২ দিন পর শাহবাগী আন্দোলন, ২ দিন পর সুশীল আন্দোলন, এই সবগুলো বাদ দেন, সব কিছু বাদ দিয়ে ইউনাইটেড হন আপনারা, একসাথে কাজ করেন, একসাথে সব কিছু মোকাবিলা করেন। আপনারা যত এরকম ঝামেলার মধ্যে থাকবেন, যত এরকম বিরোধ করবেন, যতগুলো দলে বিভক্ত হবেন, তত আপনাদের লাভ না, আপনাদের আরও বেশি ক্ষতি, কন্টিনিউয়াসলি গ্র্যাজুয়ালি ক্ষতি হতেই থাকবে। আর মাঝখানে সুবিধা ভোগ করবে অন্য আরেকটা দেশ, অন্য আরেকটা জাতি, অন্য আরেকটা পার্টি, যারা এতদিন ধরে এখন পর্যন্ত বাংলাদেশকে শুষে খেয়ে, যে সাধারণ মানুষজনের, সবার সাধারণ জনজীবনের জীবনযাত্রাকে শুষে খেয়ে তারা ফুলে ফেঁপে উঠছে। তারা এখন এই পর্যায়ে। আশা করি বুঝছেন আপনারা। আর যেগুলো বললাম একটু দয়া করে মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।